לקדוש ברוך הוא, נכיר באמת שהקדוש ברוך הוא ברא את העולם, הוא ציווה ותרי"ג מצוות, לקיים את רצונוי, ללמוד תורה לתענוג. 76 years of establishment. Palestine doesn't exist. It never will and it never will. It's a fake state. תראו, חבר'ה פה לא מפחדים, בחור משאיות של החמאס, מחזירה, זה יופי, תראו. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েল গাজার সংঘাত শেষের পথে। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল ও গাজার সংঘাত এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি গত ২২ মাসের কথা বলছি না, বরং সেই দীর্ঘ সময়ের কথা বলছি যখন থেকে ফিলিস্তিনিরা দখল ও দমননীতির শিকার হয়ে আসছিল। কিন্তু এবার দৃশ্যপট বদলে যাচ্ছে এবং আমি আপনাকে এর পাকা প্রমাণ দেখাতে চলেছি। এই প্রমাণ দেখে আপনি নিজেই বলবেন এবার ইসরায়েলের আর সাহস হবে না গাজা বা ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিদের উপর জুলুম চালানোর। কারণ ইতিহাসে প্রথমবারের মতো এমনটি হতে যাচ্ছে, যেখানে একসময় ফিলিস্তিনিরা দাঁড়িয়ে ছিল, আজ সেখানে ইসরায়েলেরা দাঁড়িয়ে আছে। তাদের ঘিরে ধরেছে আতঙ্ক। বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতা একের পর এক আমি আপনাদেরকে দেখাবো। সেই চক্রান্তগুলো যা নেতানিয়াহু চালাতে চেয়েছিলেন সবই একে একে ব্যর্থ হচ্ছে। একদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর বন্ধুত্ব আমেরিকাকে একঘরে করার চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েলের ভেতরেই বিপর্যয় শুরু হয়ে গেছে। নেতানিয়াহু, যিনি ইতিমধ্যে দুর্নীতির মামলায় জর্জরিত, ভেবেছিলেন অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দিলেই বাঁচা যাবে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নেতানিয়াহুর সিদ্ধান্তে বাধা দিয়েছে। দ্য ক্রেডল রিপোর্ট বলেছে নেতানিয়াহু চেষ্টা করেছিলেন অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করতে, কিন্তু ইসরায়েলি সুপ্রিম কোর্ট সে পদক্ষেপ আটকে দিয়েছে। এর পেছনের মূল কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ। যদি প্রকৃত তদন্ত হয় তবে তাকে আজই জেলের ভেতরে পাঠানো হবে। তাই নিজেকে বাঁচাতে তিনি অ্যাটর্নি জেনারেলকে সরাতে চেয়েছিলেন, যিনি তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন। কিন্তু এবার সুপ্রিম কোর্ট তাকে রক্ষা করেনি, বরং স্পষ্ট বার্তা দিয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রধানমন্ত্রীও নয়। অ্যাটর্নি জেনারেলকে সরাতে ব্যর্থ নেতানিয়াহু, অর্থাৎ গালি বাহারাব মিয়ারা অ্যাটর্নি জেনারেল পদে বহাল থাকবেন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা ঠিক আগের মতোই চলতে থাকবে। দ্য ক্রেডলের আরেকটি রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব মিয়ারাকে বরখাস্ত করার পক্ষে ভোট দেয়, অথচ তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার নেতৃত্ব দিচ্ছেন। ইসরায়েলের সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণভাবে বেআইনি ও অগ্রহণযোগ্য। সুপ্রিম কোর্ট জানায় বাহারাব মিয়ারার সব অধিকার যেমন ছিল তেমনই থাকবে, তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে বহাল থাকবেন এবং মামলাটিও যথারীতি চলবে। এবার দেখুন কিভাবে আমেরিকার মুখোশ খুলে গেল। আমি আপনাকে এবার প্রমাণ দিচ্ছি। মানবতা দেখানোর নাটক এক জিনিস, আর নিজের পরাজয় বুঝে ভেতরের শয়তানকে প্রকাশ করে ফেলা আরেক জিনিস। ঠিক সেটাই করেছে আমেরিকা। জহরান মামদানি একটি টুইট করেছেন। আমেরিকার স্পিকার ওয়েস্ট ব্যাংক নিয়ে কি বলেছেন জানেন? তিনি বলেন ওয়েস্ট ব্যাংকের উপর পুরোপুরি ইহুদিদের অধিকার আছে। এই বক্তব্য গোটা বিশ্বের সামনে আমেরিকার স্বাধীনচেতা মানবাধিকার মুখোশ ছিঁড়ে দেয়। নিজেদের ফাঁস করেছেন নিজেরাই। এরা নিজেরাই নিজেদের বদনাম করছে। আজ পুরো দুনিয়া বুঝে ফেলেছে যে ইসরায়েল এখানে কিভাবে এলো, এই সংঘর্ষের ইতিহাস কি। ২২ মাসে পাল্টে গেছে চিত্র। একসময় এই নতুন প্রজন্ম হামাসকে সন্ত্রাসবাদী বলে বিশ্বাস করত। ২২ মাস আগেও তারা বলতো ইসরায়েল তো শান্তিতে ছিল, হামাসই হামলা করেছে। কিন্তু এখন তারা পড়েছে, শিখেছে, খুঁজে দেখেছে আসলে কি হয়েছে। তাদের দোষ ছিল না, তখন তাদের এই সত্য পড়তে দেওয়া হয়নি। আজ এ প্রজন্ম বুঝে গেছে ইসরায়েলই সেই ভিলেন যে প্রথমে জমি দখল করেছে, তারপর ফিলিস্তিনিদের হত্যা করে সরিয়ে দিয়েছে। আজ হামাসকে সন্ত্রাসী নয়, মুক্তিযোদ্ধা বলা হচ্ছে। যেভাবে আপনারা জানেন সমগ্র ভারত উপমহাদেশও একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল, আর তখনকার মানুষ উপনিবেশবাদীদের তাড়ানোর জন্য অস্ত্র ধরেছিল। আজ তাদের বলা হয় স্বাধীনতার সংগ্রামী। ঠিক এখন সেভাবেই হামাসকে দেখা হচ্ছে। এবার চলুন পরবর্তী ঘটনা দেখে নেই। এই দেখুন এদের কাণ্ড কারখানা দেখুন। এই লোকটা কি বলছে সেটা আমি আপনাকে ব্যাখ্যা করব। באמת שהקדוש ברוך הוא ברא את העולם, הוא ציווה ותרי"ג מצוות, לקיים את רצונוי, ללמוד תורה לתענוג। দেখুন কতটা খুশি, যেন পাগল হয়ে গেছে। হিব্রু ভাষায় সে বলছে যারা নন জিও অর্থাৎ ইহুদি তারা কেবলমাত্র দাসত্ব করার জন্য, চাকরি করার জন্য, সেবা দেওয়ার জন্য জন্ম নিয়েছে। এছাড়া পৃথিবীতে তাদের কোনো ভূমিকা নেই। এখন প্রশ্ন হচ্ছে নন জিউ কারা? মুসলমান, খ্রিস্টান, হিন্দু, পার্সি, যত ধর্ম আছে সবাই এই তালিকায় পড়ে। অর্থাৎ তাদের মতে শুধুমাত্র ইহুদিরাই শ্রেষ্ঠ, আর বাকি সবাই তাদের চাকর। তার দাবি সবাই এই পৃথিবীতে এসেছে কেবল ইসরায়েলের সেবা করার জন্য।
আরেকটি দৃশ্য দেখুন, দেখুন কিভাবে একজনকে জমিনে ফেলে বেধড়ক মারা হচ্ছে। সাফ সাফ বলা হচ্ছে ইসরায়েলে শুধু জায়নিস্টদের জন্যই জায়গা আছে, অন্য কারোর জন্য না, ইভেন যদি সে ইহুদিও হয়। অর্থাৎ আপনি ইহুদি হলেও যদি আপনি জায়নিস্ট না হন, যদি আপনি জায়নিস্ট মানসিকতা না রাখেন, তাহলে আপনারও রেহাই নেই। ইসরায়েলে থাকতে হলে আপনাকে উগ্র হতে হবে, না হলে মার খেতে হবে, নিপীড়নের শিকার হতে হবে। এটাই এখন বাস্তবতা। এবার দেখুন স্যাটেলার অর্থাৎ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কীর্তিকলাপ। আমি আগেও বলেছিলাম এদের সময় ফুরিয়ে এসেছে, এবার ইতিহাস এদের বিচার করবে। দেখুন এরা কি করছে, এরা সবাই ইসরায়েলি, এটাই এদের আসল রূপ, যা এখন সবাই দেখতে পাচ্ছে। এরা শুধু নিজেদেরই ধ্বংস করছে না, বরং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কাল রচনা করছে। দেখুন এই আচরণ কত দূর গিয়েছে। জার্মান সকার ক্লাব ক্যান্সেলস সাইনিং অফ ইসরায়েলি স্ট্রাইকার ওভার অ্যান্টি গাজা সোশ্যাল মিডিয়া পোস্ট। সাম্প্রতিক সংবাদ অনুযায়ী জার্মানির একটি জনপ্রিয় ফুটবল ক্লাব ইসরায়েলি এক খেলোয়াড়ের সাথে ম্যাচ খেলা বাতিল করে দিয়েছে। এই ইসরায়েলি স্ট্রাইকার গাজার বিরুদ্ধে একটি ঘৃণামূলক পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরই জার্মান ক্লাব সিদ্ধান্ত নেয় তারা আর ইসরায়েলি খেলোয়াড়ের সঙ্গে থাকবে না। এখন বুঝুন কি ফল হচ্ছে, দুনিয়া তাদের ছিনে ফেলেছে। এবার দেখুন এরা কোথায় যায় আর কি করে। 76 years of establishment. Palestine doesn't exist. It never will and it never Israel has. is a fake state. So fake. So why are you waving the flag? এই মহিলারা হলেন ইসরায়েলি পর্যটক, বর্তমানে জাপানে আছেন। জাপানের একটি নারী যিনি স্থানীয়, তিনি শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিলেন। এই দৃশ্য দেখেই এক ইসরায়েলি নারী তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে। এতটাই বিপর্যস্ত ও বেপরোয়া অবস্থায় পৌঁছে গেছে এরা নিজেদের দেশের বাইরে গিয়েও এই ধরনের বিতর্কিত আচরণ করে চলেছে। আমি আগেও বলেছিলাম যখন মিথ্যা ধরা পড়ে আর কোনো পথ থাকে না, তখনই শুরু হয় বেপরোয়ামি। মোমবাতি নিভে যাওয়ার আগে যেমন ছটপট করে, তেমনি এখন ইসরায়েলের অবস্থা। ফ্লোটিলা আবার ফিরছে, এবার আরও বড় আকারে। দেখুন ফ্লোটিলা জাহাজের উদ্দেশ্যে 44টি দেশের অ্যাক্টিভিস্টরা একসাথে রওনা দিচ্ছেন। এবার 44 দেশের মানুষ যুক্ত। এই সেই ফ্লোটিলা যেটি আগে ইসরায়েলি সেনারা থামিয়ে দেয় এবং যার ফলে ইসরায়েলের চরম অপমান হয়। এবার আমেরিকা যেভাবে ইসরায়েলকে আগলে রাখত, সে মর্যাদা আর টিকিয়ে রাখতে পারছে না। এবার এখানে কি বলা হচ্ছে শুনুন। قد ايه بدهم يعطوك اليوم على الساعة 4 ايام؟ How much today؟ ساعة في ساعة؟ يا هدول بدهم يدوك على الساعة قديش؟ اثنين 20؟ Paid 500 euros a day to sabotage pro-Philistine protest. প্রো-ফিলিস্তিন প্রোটেস্টকে দমন করতে চলছে কোটি কোটি টাকার খেলা। 58 দিনের প্রো-ফিলিস্তিন প্রতিবাদ দমাতে পাশাপাশি প্রতিবাদ বানানো হচ্ছে, যেখানে লোক ভাড়া করে দেখানো হচ্ছে তারা ফিলিস্তিনি হলেও ইসরায়েলকে সমর্থন করছে। এই নাটক ও বিভ্রান্তির মাধ্যমে আন্দোলন দুর্বল করার চেষ্টা চলছে। আরও একটি ফুটেজে বেরিয়ে এসেছে নর্দার্ন গাজা থেকে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা খাবারের ট্রাকের জন্য অপেক্ষা করছে, আর তখনই ইসরায়েলি সেনারা গুলিবর্ষণ শুরু করে। সরাসরি খাদ্য সাহায্যের লাইফলাইনকে হত্যার ময়দানে পরিণত করা হয়েছে। এই হলো ইসরায়েলের আসল মুখোশ। এসব কিছুর মধ্যে হিজবুল্লাহর একটি বড় ঘোষণা এসেছে। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাইম কাসিম বলেছেন, ইফ উই সারেন্ডার আওয়ার ওয়েপন, দ্য অ্যাগ্রেশন উইল নট স্টপ। দিস ইজ হোয়াট ইসরায়েলি অফিসিয়ালস ওপেনলি ডিক্লেয়ার। অর্থাৎ আমরা যদি আমাদের অস্ত্র সমর্পণ করেও দেই, তবুও ইসরায়েল আক্রমণ থামাবে না। এটি ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে ঘোষণা করেছে। এ হল ইসরায়েলের মনোভাব। সম্প্রতি লেবাননের নতুন সরকার, যিনি আমেরিকা ঘেঁষা, তিনি বলেছেন সব ধরনের অস্ত্র, এমনকি মর্টার ও গোলাবারুদের মতো মৌলিক অস্ত্র 30 দিনের মধ্যে সমর্পণ করতে হবে। টম ব্যারাক, আমেরিকার এক বিশেষ দূত, এই দাবি করেন। কিন্তু হুঁশিয়ারি স্পষ্ট, যদি ইসরায়েল লেবাননের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে মিসাইলেই তার জবাব দেওয়া হবে। তীব্রভাবে একের পর এক মিসাইল বর্ষণ করা হবে। দ্য ক্রুডল সূত্রে জানা গেছে, হিজবুল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে তারা হামলা চালাতে প্রস্তুত। তাদের পরিষ্কার বার্তা, নো কম্প্রোমাইজ। আমাদের সার্বভৌমত্ব ও দেশের বিরুদ্ধে কিছু ঘটলে আমরা কোনো আপোষ করব না। এবার সরাসরি পাল্টা আক্রমণ হবে। এদিকে নরওয়ের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলেছে। তারা বলেছে, আমরা পর্যালোচনা করছি যদি ইসরায়েলি কোম্পানিগুলোকে বয়কট করা হয় তাহলে তার প্রভাব কতটা হবে। অর্থাৎ ইসরায়েলের অর্থনীতিতে তীব্র ধাক্কা লাগতে চলেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নরওয়ে হতে যাচ্ছে সেই দেশ যে ইসরায়েলের সমস্ত কোম্পানিকে সম্পূর্ণভাবে বয়কট ঘোষণা করতে চলেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।